Thank you so much, Rehan's bhai, for your generous introductions, and I would like to express my gratitude to Bengali Academia for Social Empowerment Base, which is also I'm part of that. I'll be using, as Riaz bhai said, we have a lot of students from outside Bengal as well, largely Bengali. But what we'll do is that I'll be mixing both Bangla and English, যাতে করে আমরা ঠিকঠাকভাবে মানে খানিকটা কমিউনিকেটও করতে পারি। এখনো পর্যন্ত আমরা যেটা দেখেছি যে ভারতবর্ষ নয় সারা বিশ্বব্যাপী যে কোভিড-19 এর যে ক্রাইসিস, এই ক্রাইসিসটাকে আলাদা আলাদা গবেষক, আলাদা আলাদা দেশ তারা তাদের মতো করে দেখছে, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা জাংচারে আমরা দাঁড়িয়ে আছি সারা পৃথিবী মার। তো এই জাংচারে উই হ্যাভ সিন যে কিভাবে এই জাস্ট ব্রিফিং ইন্ট্রোডাকশনস দিচ্ছি যাতে করে আমি টপিকে ঢুকতে পারি। তো কিভাবে এই যে কোভিড ক্রাইসিসটা স্লোলি এক ধরনের যে অ্যানালজি ড্র করা হচ্ছে, উদাহরণ ড্র করা হচ্ছে, সেটা হচ্ছে ওয়ারের সঙ্গে। না, আপনারা যখন মোবাইলে ফোন করেন দেখবেন যে কথা বলে যে ওই অটোমেটিক্যালি যে সাউন্ডটা হয় যে আমরা যুদ্ধক্ষেত্রে নেমেছি। তো ওয়ার ইজ নট এন গুড অ্যানালজি। প্রফেসর আমার্তা সেন পাশাপাশি আরো অনেক স্কলার্সরা তারা এটা বলেছেন যে ওয়ার ইজ নট এন গুড অ্যানালজি, গুড এক্সাম্পলস উইথ দিস ক্রাইসিস। দিস ইজ বেসিক্যালি আ পাবলিক হেলথ ক্রাইসিস। Public health crisis ke economic crisis ke war kore dewata is also another kind of a debate which I am not going to right now. The topic of my today's lecture is the Republic of Hunger, caste, Islamophobia and the promise of democracy. Why I have said this thing এভাবে কেন লিখেছি the Republic of Hunger? কারণ আমাদের মধ্যে এমন অনেক আছেন যারা আমরা ভেবে নিয়েছি যে হাঙ্গার, স্টারভেশনস এগুলো সব 19th সেঞ্চুরি বা 20-30 বছর আগেকারের গল্প, আগেকারের ঘটনা। এখন হয়তো এই পৃথিবীতে এখন হয়তো মানুষ আর কেউ ক্ষুধার্ত থাকে না। তো আমরা এই কোভিড ক্রাইসিসে দেখলাম যে কিভাবে এই ইমেজেস গুলো, যে ডিস্টার্বিং ইমেজ ভিডিওস আমরা দেখতে পেয়েছি, হয়তো মেইনস্ট্রিম মিডিয়াতে বেশি দেখা যায়নি, অল্টারনেটিভ মিডিয়াতে এবং বিভিন্ন যারা জার্নালিজম করেন, যারা এথিক্যাল জার্নালিজম করেন, তারা দেখিয়েছেন। তার পাশাপাশি মিডল ক্লাস, যে মিডল ক্লাসটা এতদিন ভারতবর্ষের মিডল ক্লাস খুব কোজি ডেইলি বেসড মিডল ক্লাস, যারা এতদিন ভাবতো যে শাইনিং ইন্ডিয়া, এনলাইটেড ইন্ডিয়া, দ্যাটস অল ফাইন, বাট এই কোভিড ক্রাইসিস দেখিয়ে দিয়েছে যে প্যান্ডেমিকটা এক ধরনের আমার কি বলবো এক্সরের মতো, যে এক্সরে মেশিনের মতো, যে একটা ইন্ডিয়ান যে সোসাইটি, ইন্ডিয়ান স্টেটের, ইন্ডিয়ান সোসাইটির যে আসল রিয়েল যে হাল হাকিকত, রিয়েল যে ক্যারেক্টার, যে পুরো ওটা বোঝা গেছে যে আমরা কতটা প্রিপেয়ার পাবলিক হেলথ ইস্যুকে ডিল করার ক্ষেত্রে, আমরা কতটা প্রিপেয়ার পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের ক্ষেত্রে, আমরা কতটা ফ্রেজাইল সোসাইটি, ফ্রেজাইল মানে শুধুমাত্র ইকোনমিক ফ্রেজাইল নয়, এক ধরনের যে সোশ্যাল ফ্রেজাইল, কিভাবে আমরা একটা গ্রুপসকে, কমিউনিটিকে টার্গেট করা হয়। আমরা সেটা নিজামুদ্দিন পরবর্তীতে দেখেছি ভারতবর্ষে যে কিভাবে ইসলামোফোবিয়া রাইজ করেছে এই কোভিড ক্রাইসিসের সাথে সাথে। তো আমি ওগুলো পরে আসবো। প্রথমে আমি যেটা বলতে চাইবো, একটা ইম্পর্টেন্ট কোট মনে পড়ছে ডক্টর আম্বেদকরের কোট। উনি যখন 1950s এ যখন কনস্টিটিউশনস ড্রাফটটা যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে সাবমিট করছেন, উনি একটা কোট করছেন। সেই কোটটা হচ্ছে যে উই আর এন্টারিং ইনটু দ্য এরা অফ কন্ট্রাডিকশনস, উই আর এন্টারিং into an era of contradictions where we'll have political equality but not social and economic equality. মানে এমন এক ভারতবর্ষতে আমরা প্রবেশ করতে যাচ্ছি যে ভারতবর্ষতে রাজনৈতিক সমানতা, রাজনৈতিক ইকুয়ালিটি থাকবে, কিন্তু সামাজিক এবং অর্থনৈতিক ইকুয়ালিটি থাকবে না। তো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট পাওয়ারফুল কোটস বাই ডক্টর আম্বেদকর, যেটা আমরা পোস্ট কলোনিয়াল ইন্ডিয়াতে আফটার 7 decades অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স আমরা দেখছি। আমাদের ব্যক্তিগত ডেটা নয়, গভর্নমেন্টের এনএসএসও ডেটা, সেন্সাসের ডেটা, ইভেন ইন্টারন্যাশনাল রিসার্চ অর্গানাইজেশনস, আমাদের দেশের যে সমস্ত রিসার্চ অর্গানাইজেশন আছে, ইউনিভার্সিটি ডেটা প্রুফ করছে যে কিভাবে এখনো পর্যন্ত দেশের সোশ্যাল ইনইকুয়ালিটি, সামাজিক বৈষম্য যে এত হিউজ। একটা এক্সাম্পল, যে আম্বেদকরের এই কোটটা, যে আমরা যে সোশ্যাল ইনইকুয়ালিটি এবং ইকোনমিক ইনইকুয়ালিটির দিকে যে ভারতবর্ষ প্রবেশ করছে, ভারতবর্ষের কথা এই জন্য বলছি, ভারতবর্ষ এমন একটা বৃহৎ ডাইভার্স দেশ, যে দেশে সবকিছুতেই ভারতবর্ষ অনেক ভালো জিনিসে পারফর্ম করেছেন। আমরা যদি ফোর্বস ম্যাগাজিনের লিস্ট দেখি, যেটা ডলার বিলিয়নারিজদের লিস্ট বার হয়, তো সেখানে যদি দেখি ভারতবর্ষের
একটা সময় ছিল 1990 দশকে, 80 দশকে একজনও থাকতো না যে ইন্টারন্যাশনালি ডলার বিলিয়নারিজে ফিগার আউট হয়। 2001, 2010, 2015 এই বছর আমরা যদি লাস্ট এক বছরের ডেটা দেখি, যে মোর দ্যান 150 ডলার বিলিয়নারিজ, মানে ভারতবর্ষ পৃথিবীতে 4 নম্বর র‍্যাঙ্ক করে ডলার বিলিয়নারিজে। আর উল্টো দিকে আমরা যদি ইউএনডিপি বা আমরা দেখি ইউনাইটেড নেশনস এর যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দেখি, ভারতবর্ষের স্থান সেখানে 132 র‍্যাঙ্ক among all the country। আমরা যদি গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দেখি, যে হাঙ্গার ইন্ডেক্সটা খুব মেথোডোলজিক্যালি খুব পাওয়ারফুল ভাবে ক্যালকুলেট করা হয় গ্লোবালি হাঙ্গারকে মাপার জন্য, সে হাঙ্গার ডিবেটও ভারতবর্ষ পৃথিবীর 117টা দেশের মধ্যে 102 নম্বরে। তো এতে বোঝা যাচ্ছে যে আমরা কি ধরনের ইনইকুয়ালিটি, কি ধরনের বৈষম্য, এটা না শুধু অর্থনৈতিক বৈষম্য, আমি যেটাতে প্রবেশ করবো পরবর্তীতে, যে এই অর্থনৈতিক বৈষম্য বাহ্যিকভাবে অর্থনৈতিক বৈষম্য দেখতে মনে হয়, কিন্তু এটা কিভাবে এক ধরনের সামাজিক বৈষম্য এবং তার সঙ্গে কাস্ট, তার সঙ্গে ইসলামোফোবিয়া কিভাবে ডিপলি ইন্টারকানেক্টেড। দো ইসলামোফোবিয়া ইজ এ গ্লোবাল প্রজেক্ট, কিন্তু আমি এখানে যেহেতু আমি টেকিং ইন্ডিয়া এজ এ কেস স্টাডি, India is also part of this larger project, তো সেখানে আমি দেখাতে চেষ্টা করব। আর প্রথমে একটা কথা বলে রাখা দরকার, এই ধরনের লেকচার সিরিজ একাডেমিক ওরিয়েন্টেশনের কেন প্রয়োজন, সেটা হচ্ছে যে ধরনের ডেটা স্ট্রাকচার আমাদের দেশে আছে বর্তমানে, একটা টাইম ছিল যে আমাদের দেশে ডেটা রিলাই করতাম আমরা সেন্সাসের উপরে, রিলাই করতাম এনএসএস রিপোর্টে, এনএফএইচএস ডেটা, নিউট্রিশন মাপার জন্য হায়দ্রাবাদে একটা নিউট্রিশন মাপার একটা ইনস্টিটিউট আছে, মিনিস্ট্রি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেটা সেই সব ডেটার উপরে বেস করে রিলাই করতাম। কিন্তু খুব ইন্টারেস্টিংলি এবং খুব আনফরচুনেটলি যে ডেটার মেথোডোলজি কিভাবে পাল্টে দেওয়া হচ্ছে। তো আপনি যদি হাঙ্গারকে মেজার করতে চান, আপনি যদি ইনইকুয়ালিটি মেজার করতে চান, আপনি যদি বৈষম্য মেজার করতে চান, পুরোপুরি পাবলিক ডেটার উপরে পুরো বেস করলে হয়তো আমরা খানিকটা মিসলিডিং হবো। এত মিসলিডিং হওয়া সত্ত্বেও আমরা দেখছি এনএসএস এর রিপোর্ট, সেন্সাস এর রিপোর্ট, এনএফএইচএস এর ডেটা, সেই ডেটা পরিষ্কার দেখা দিচ্ছে ভারতবর্ষে কিভাবে সামাজিক বৈষম্য বলতে আমি গ্রুপ ইনইকুয়ালিটির কথা বলছি। এখানে একটা বড় শতাংশ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ইনক্লুডিং রিলিজিয়াস মাইনরিটিস, আমরা যদি এই চারটে গ্রুপ ভাবি, এন্ড অফ কোর্স জেন্ডার, এই 4-5টা যদি আমরা ইন্ডিকেটরস দেখি, পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে কিভাবে সামাজিক বৈষম্য। আমি জাস্ট দুটো এক্সাম্পল দিয়ে আমি আমার মেন প্রশ্ন এবং আর্টিকেলে প্রবেশ করব। ডেটার কথা বলছিলাম যে কিভাবে ডেটা কালেক্ট হয়, ডেটা কিভাবে আমাদেরকে মিসলিডিং করে দিতে পারে। একটা দুটো এক্সাম্পল বলি, যে আমরা ফার্মার সুইসাইডের ক্ষেত্রে দেখেছি ভারতবর্ষে 1995 সাল থেকে নিয়ে 2015 সাল পর্যন্ত 3,10,000 টেকনিক্যালি, অর্থাৎ সরকারি রেকর্ডেড 3,10,000, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো সেটাকে বলছে, রেকর্ড করে বলছে যে 3,10,000 ফার্মার সুইসাইড করেছেন। এখানে ইন্টারেস্টিংলি বলে রাখি, ফার্মার সুইসাইড এই ডেটাটা কিন্তু এটা একটা এক ধরনের ফুল ডেটা নয়। কিভাবে ফুল ডেটা নয়? ফার্মার তাকেই বলা হয়, মানে মেন কাল্টিভেটর সেন্সাসের ডেফিনিশন অনুযায়ী, যে যার কাছে পিস অফ লট অফ ল্যান্ড আছে এবং যে সেখানে এগ্রিকালচার পারফর্ম করে। তো যার ফলে যেটা হচ্ছে যে আমাদের দেশে যার নামে ল্যান্ড আছে, ল্যান্ডের ডিড নাম আছে, সেখানে দেখা যায় ভারতবর্ষের ক্ষেত্রে যে বহু এক ধরনের প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে ল্যান্ডের জমির দলিল পুরুষের নামে থাকে, অর্থাৎ একজন পুরুষও কৃষক, একজন মহিলাও যিনি কৃষি কাজ করছেন, কিন্তু সরকারিভাবে যেহেতু আমাদের প্যাট্রিয়ার্কাল সোসাইটি নেচার, যার জন্য আমরা মহিলাকে কৃষকের বউ ভাবি, কৃষক নয়। তো যার ফলে এই একটা ডেটা, কোনো স্টুডেন্ট সে যদি সরকারিভাবে স্কুলে এনরোল কিন্তু সেও সুইসাইড যদি করে থাকে, তাকে ফার্মার সুইসাইড ধরা হয় না। আমি এক্সাম্পল দিয়ে বললাম, এই এত কিছু ডিডাকশনের পরেও যে ফার্মার সুইসাইড 3,10,000, তাতে প্রত্যেক আধ ঘন্টা একজন করে ফার্মার সুইসাইড করছে। তো আমাদের মেইন স্ট্রিম মিডিয়া যদি আমরা দেখি, তাহলে আমরা এগুলো কিন্তু বুঝতে পারবো না। আমি সেন্টার ফর মিডিয়া স্টাডিজ দিল্লিতে আছে, তারা গবেষণা করে দেখিয়েছে যে ভারতবর্ষে কৃষি সমস্যা, এগ্রিকালচারাল বা রুরাল নিউজ, গ্রামীণ খবর ভারতবর্ষে মাত্র 0. মানে ন্যাশনাল নিউজ পেপারগুলোতে লেস দ্যান 0.50%, অর্থাৎ 0.5%-রও কম। তো এটা হচ্ছে ন্যাশনাল মিডিয়ার ক্যারেক্টার। একটা সময় ছিল যখন প্রত্যেকটি জাতীয় নিউজ পেপারে
লেবার বিট থাকতো, এগ্রিকালচারাল বিট থাকতো, মানে যেখানে একটা করে রিপোর্টার অ্যাসাইন থাকতো সেই লেবার নিউজ কভার করার জন্য, একটা রিপোর্টার থাকতো সেই এগ্রিকালচার নিউজ কভার করার জন্য। এখন ভারতবর্ষে জাতীয় নিউজ পেপারে কোনো নিউজ পেপার নেই যার ফুল টাইম একটা এগ্রিকালচারাল করেসপন্ডেন্ট কিংবা ফুল টাইম লেবার করেসপন্ডেন্ট আছে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে কিভাবে ভারতবর্ষের একটা বৃহৎ জনসংখ্যা যারা ইনফর্মাল সেক্টরে আছে, সে এগ্রিকালচারাল লেবার হোক, মেন কাল্টিভেটার্স হোক, বা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স হোক, বা ইনফর্মাল সেক্টরের ওয়ার্কার্স হোক, তারা এই মিডিয়ার ইমাজিনেশনের বাইরে, অর্থাৎ হঠাৎ করে গত 3 মাসে লকডাউনে এই যে তথ্যগুলো, যে ভিডিওসগুলো আজ মিডল ক্লাসের সামনে এসে হঠাৎ পড়েছে, এই মিডল ক্লাস ভাবছে হয়তো এটা নতুন সমস্যা। এই সমস্যাটা আসলে নতুন নয়, এই সমস্যাটা বেশ পুরনো সমস্যা। তো এই হাঙ্গার, আমি এই জন্যই এই ডেফিনেশনসটা বললাম, এত কিছু বললাম, যাতে করে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝা যায় যে ডেটাকে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, হাউ টু অ্যাপ্রোচ ফিল্ড এন্ড হাউ টু অ্যাপ্রোচ ডেটা। তার জন্যই একাডেমিক বা স্কলারলি অ্যাপ্রোচ দরকার, যাতে করে আমরা সঠিক তথ্য এবং সঠিকভাবে মূল্যায়ন করতে পারি। রিপাবলিক অফ হাঙ্গার এই জন্যই বলা হয়েছে যে ভারতবর্ষের এফসিআই, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গোডাউনে যা মেট্রিক টনস গ্রেন শস্য মজুদ আছে, সেই শস্যগুলোকে যদি আমরা বস্তায় করে যদি সাজানো হয়, দুজন মানুষ অনায়াসে চাঁদে যাবে, চাঁদ থেকে ফিরতে পারবে। মানে এত, এরকম কেউ ভাববেন না যে ভারতবর্ষের কাছে খাদ্য নেই, খাবার নেই। তো এত হিউজ পরিমাণ খাবার আছে, তারপরেও কেন মানুষের কাছে খাবার পৌঁছছে না? এই কথাটা যদি আমি 3 মাস আগে বলতাম, হয়তো অনেকেই আপনারা বিশ্বাস করতেন না যে মানুষের সত্যি হাঙ্গার কোনো ইস্যু নাকি, অর্থাৎ ভাবতেন যে ফুটপাতে, রোড সাইডে যারা থাকে তাদের হয়তো কিছু সমস্যা। ভারতবর্ষে আমরা যদি দেখি, আমরা যদি ডেটা দেখি, এই ডেটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভারতবর্ষে এখনো পর্যন্ত যে যে ধরনের ম্যালনিউট্রিশন, যে ধরনের আন্ডার নিউট্রিশন, যে ধরনের স্টান্টিং চিলড্রেন, মানে যার বয়স এবং আর হাইট অনুযায়ী তার যা ওয়েট হওয়া উচিত, তার যা হাইট হওয়া উচিত, আমাদের দেশের শিশুরা তারা কিন্তু সেই তুলনায় পৃথিবীর বহু দেশের অনেক তলানিতে। আমরা নিউট্রিশনের ডেটা দেখছি, আমরা যদি গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দেখি, সেখানে আমি একটু আগেই বললাম ভারতবর্ষ 117টা দেশের মধ্যে 102 নম্বরে র্যাঙ্ক করে। এই সমস্ত বলার পিছনে আমি যেটা প্রুফ করতে চাইছি, যেটা বলতে চাইছি, যে পয়েন্টটা আর্গি করতে চাইছি, যে ভারতবর্ষ কারা, হু আর দ্য পুয়ার পিপলস, কারা হাংরি যায়, কেন তারা হাংরি, কেন তারা খাবার পায় না, এবং তাদের সামাজিক আইডেন্টিটি, সোশ্যাল আইডেন্টিটি কি, তারা কি হঠাৎ করে হাংরি হয়ে গেছে, না কোনো কিছু পলিসিস দ্বারা, কি প্রসেসে তারা হাঙ্গার হয়েছে, এবং এই হাঙ্গার, এই ধরনের ইনইকুয়ালিটি কিভাবে ইন্টারটুইন্ড, কিভাবে লিঙ্ক টু উইথ দ্য আইডিয়া অফ কাস্ট এন্ড দ্য কমিউনিটিজ, যেটা পরবর্তীতে আমি ওটা ইসলামোফোবিয়া বলছি। 2-3টি এক্সাম্পল দিই। আমাদের দেশে যে অনেকেই চেঁচাচ্ছে মাইগ্রেন্টস লেবার নিয়ে। মাইগ্রেন্টস লেবার কিন্তু হঠাৎ করে মাইগ্রেন্টস লেবার হয়ে যায়নি। এই মাইগ্রেন্টস লেবার মাইগ্রেশনের প্রসেস আজ দীর্ঘ 30-35 বছরের প্রসেস। আমাদের সংবাদ মাধ্যম, আমাদের মিডিয়া, আমাদের যে ধরনের মাস কমিউনিকেশনের যে সমস্ত মিডিয়ামগুলো আছে, সেখান থেকে আমরা এই খবরগুলো পাই না পাওয়ারই কথা। কারণ এটাকে ম্যাপ করতে গেলে, এটাকে দেখতে গেলে আসল যে, মানে কোনো মানুষের যদি এক্সরে হয়, তার আসল মানে পুরো শরীরের যে অটোপসি যদি হয়, পুরো বোঝা যায়। ঠিক এভাবেই আমরা এই ডেটাগুলো আনকমফোর্টেবল, এটা সরকারের কাছে আনকমফোর্টেবল, ইভেন মিডল ক্লাস সিটিজেনদের কাছে আনকমফোর্টেবল, যে হাউ পুয়ার উই আর, হাউ ফ্রেজাইল আওয়ার সিস্টেম ইজ, হাউ ফ্রেজাইল আওয়ার পাবলিক হেলথ সিস্টেম ইজ। As far as caste is concerned, and I'm going to link with caste with Islamophobia, how in a different way. আমরা দেখেছি ইউনাইটেড স্টেটসে কিভাবে আপনার মিনোপলিস, কিভাবে পুরো এন্টায়ার ইউএসএ, একটা লার্জ পার্ট অফ ইউরোপে কিভাবে হোয়াইট সুপ্রিমেসি অপারেট করে। যে আমরা তখনই বুঝতে পারবো এই হোয়াইট সুপ্রিমেসি এটা একটা স্ট্রাকচারাল ইনইকুয়ালিটিজ এর প্রশ্ন। হোয়াইট সুপ্রিমেসি নট অল অফ আ সাডেন এমার্জ করেছে, এটা স্ট্রাকচারাল প্রশ্ন, এটা ফিলোসফিক্যাল প্রশ্ন, এটা আইডিওলজিক্যাল প্রশ্ন। এটা এই জন্য আইডিওলজিক্যাল প্রশ্ন, কারণ এই হোয়াইট সুপ্রিমেসি আসে কিন্তু একটা হোয়াইট রেস, তাদের এক ধরনের অহংকার, এবং তাদের যে প্রজেক্টটা ছিল যে হোয়াইটসম্যান বার্ডেনের, যে আমরা সারা পৃথিবীকে সিভিলাইজ করব, এই আইডিয়াটা কিন্তু ট্রাভেল করছে। এই আইডিয়াটা নট রেস্ট্রিক্টেড টু দ্য ওয়েস্ট অ্যালোন, it's traveling all across the world. And how the idea of caste, and when I'm talking about caste
caste is not about only about Dalitness. Caste is about those who practice the entire idea of Brahminism, যে যারা মানুষকে necessarily equal ভাবে না, যেটা ধরনের নিকোলাস ডার্কস একজন উনি স্কলার বলছেন, যে নিকোলাস ডার্কস বলছেন কাস্ট ইজ বেসিক্যালি এক ধরনের কাস্ট ইন মাইন্ড, কাস্ট একটা মানসিক ভাবে একটা সাইকোলজিক্যাল অর্ডারও। ফর এক্সাম্পল, কাস্ট নট অনলি অ্যান touchability untouchability issue. Of course this is an touchable untouchability issue. Caste is also about economic inequality, caste is also about social inequality, but caste is also about an intellectual hierarchy. তো তার ফলে কিভাবে এই একটা কমিউনিটিকে, একটা গ্রুপকে এক ধরনের রেসেলাইজ করা হয়, রেসাল আদারিংস করা হয়। কিভাবে রেসাল আদারিং করা হয় আমরা কোভিড ক্রাইসিসের পর দেখেছি, কিভাবে টার্মস গুলো, দ্য টার্মস লাইক করোনা জিহাদ, টার্মস লাইক তাবলিগি জিহাদ, এই যে টার্মস গুলো এখন পর্যন্ত ভারতবর্ষের বহু মানুষ এই মিডিয়ার দ্বারা কনভিন্স হয়ে গেছে যে এটা এক ধরনের একটা পার্টিকুলার রেস, পার্টিকুলার গ্রুপ সেটাকে স্প্রেড করেছে। এই আইডিয়াটা নতুন কোনো আইডিয়া নয়, দিস ইজ অ্যান ওল্ড আইডিয়া। এই আইডিয়াটা এটা জাস্ট 21st সেঞ্চুরির আইডিয়া নয়, একটা লং হিস্ট্রি আছে, যে সেই লং হিস্ট্রিটা কিন্তু নট অনলি ইন ইন্ডিয়া, ইট গোজ ব্যাক টু ইউরোপ অ্যান্ড দ্য ওয়েস্ট। কিভাবে আমরা দেখেছি কিভাবে 20th সেঞ্চুরিতে কিভাবে অ্যান্টিসেমিটিজম অর্থাৎ জিউসদের এগেইনস্টে যে ধরনের প্রোপাগান্ডা, জিউসদেরকে কিভাবে রেসেলাইজ করা হয়, কিভাবে ইউরোপে আরবসদেরকে apart from Africans যাদেরকে স্লেভ হিসাবে নিয়ে গিয়েছিল এই সমস্ত কলোনিজ গুলো, apart from African peoples there are a lot of Arabs in the west। সেই আরবসকে কিভাবে রেসেলাইজ করে দেওয়া হয়, আরবকে কিভাবে এক ধরনের একটা রেস হিসাবে দেখা হয়, তার জন্য প্রফেসর অরুণ কুদনানি, প্রফেসর দিবেশ আনন্দও ইসলামোফোবিয়া নিয়ে অনেকটা লিখেছেন। তো অরুণ কুদনানির একটা ফেমাস খুব ভালো বই, যে বইটার নাম হচ্ছে মুসলিমস আর কামিং। তো কুদনানি ইন দি ইউএস, কুদনানি আর্গিউজ যে এই ইসলামোফোবিয়া শুধুমাত্র এক ধরনের হেট্রেটের নাম নয়। ইসলামোফোবিয়া ইজ নট অনলি অ্যাবাউট হেট্রেট, এটা কোনো হেট্রেট, শুধু হেট্রেট নয়, এটা হেট্রেট তো বটেই, এটা এক ধরনের আইডিওলজি, যে আইডিওলজিটা কানেক্ট উইথ দ্য পিপলস সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ফ্রাস্ট্রেশনস। যা এই আইডিয়াটা এটা শুধুমাত্র এখানেই থেমে যায় না যে এটা এক ধরনের হেট প্রোপাগান্ডা, এটা প্রোপাগান্ডাটা ট্রান্সলেট হয় তার ইনস্টিটিউশনাল ফাংশনে, এটা ট্রান্সলেট হয় তার এভরিডে পলিটিক্সে, যে ধরনের কিভাবে ইসলামোফোবিয়া বা কাস্ট কিভাবে এক ধরনের রেসেলাইজ হচ্ছে, এটা এক ধরনের কালচারাল রেসেলাইজেশনস। যেভাবে আমরা দেখিছি যে এক ধরনের হোমোজিনাস কোনো কমিউনিটিকে ফিক্সড আইডেন্টিটি ভেবে নেওয়া, যেমন রেস অ্যাজ এন সোশ্যাল প্র্যাকটিস, রেস অ্যাজ এন কালচারাল মার্কার্স, অর্থাৎ আপনার যে সাংস্কৃতিক চিহ্ন, তার ড্রেস, তাদের ফুড হ্যাবিটস, তাদের পাবলিক বিহেভিয়ার, এইগুলোকে কিভাবে এক ধরনের রেসেলাইজ করে দেওয়া হয়। কি মানে এক ধরনের, আমরা যখন কাস্ট আর রেসের কথা বলি, এটা শুধুমাত্র বায়োলজিক্যাল distinctions নয়, যে কেবলমাত্র টাচেবিলিটি আনটাচেবিলিটি নয়, ইটস গোয়িং বিয়ন্ড দ্য বায়োলজিক্যাল থিং, ইটস অলসো অ্যাবাউট কনস্ট্রাকশনস অফ and psychology. It's a construction of it's an outcome of multiple things. If you travel in Paris, you see the Arab colonies, you see the black colonies. In US, in Chicago, there's that famous song I could remind of Elvis Presley, young baby born in a ghetto, a young little baby born in a ghetto. How the idea of ghetto, the idea of black mothers, the idea of blackness, the idea of racism, the idea of white supremacy, the idea of a proud Western European culture. This we need to integrate those. We need to understand. আমরা যদি বুঝতে গেলে এই লার্জার এনলাইটেনমেন্টাল প্রজেক্টটাকে বুঝতে হবে। মানে আমরা শুধুমাত্র of course, those who are far rights, like whether it is in Italy or France or Germany or Spain or in US, far right their argument we know, and that intellectually doesn't sound much. But those who we claim ourselves as liberals, those who claim ourselves as progressive, even the problem is there. The Islamophobia is deeply rooted even in the so-called progressive and the liberal cultures. সেটা কিভাবে দেখানো যাচ্ছে যে কিভাবে Islamophobia as a concept, I'm clubbing Islamophobia with the caste. Islamophobia, race and caste, the concept, যে কনসেপ্টটা
come down heavily upon the women. কিভাবে? We know Frantz Fanon, famous Algerian thinkers, Frantz Fanon. Frantz Fanon বলছেন যে কিভাবে blacks body, the India the Dalit body, বা the Arab body, the Palestinian body, the Muslim body, কিভাবে Adivasis body itself is a sort of an racializing their bodies. তাদের বডিটা কিভাবে, বডিটাই হচ্ছে এক ধরনের প্রবলেম্যাটিক বডি, যার জন্য আমরা যে ধরনের এই মাইগ্রেশনস দেখলাম ইন্ডিয়াতে পোস্ট লকডাউন ফেজ, যে মাইগ্রেশনসটা হয়েছে, why you don't see much হাল্লাবালু in the neither in the media nor in the political domain? কেন আমরা অত বেশি হইচই দেখলাম না? কারণ এই জন্য, কেন এই মাইগ্রেশনসের এই হিউজ ফুটলুজ লেবার, যে ফুটলুজ লেবারকে দেখলাম আমরা, এই লেবারসগুলো কেন ওই একটা নতুন ধরনের রাজনৈতিক ডিবেট জন্ম দিতে পারলো না? I mean, for example, hypothetically, if you think, suppose all those, white collar boys of Bengaluru in the IT sectors boys, তাদের যদি এরকম কোনো সমস্যা হতো, সঙ্গে সঙ্গে দেখা যেত এন্টায়ার মিডিয়া, এন্টায়ার মিডল ক্লাস আপসার্ভ হয়ে যেত। আমরা দেখেছি কিভাবে কোটাতে টিউশন যারা ওখানে মেডিকেল ইঞ্জিনিয়ারিং পড়তে যান, তারা আটকে যাওয়ার ফলে, আমি বলছি না যে তাদের আসা দরকার নেই, তাদের আটকে যাওয়ার ফলে কিভাবে আমরা দেখি স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন স্টেট, বিভিন্ন সরকার সেটাকে নিয়ে আসার ব্যবস্থা করে। বাট হোয়াই ডোন্ট দ্যাট দ্য স্ট্যান্ডার্ড ওয়ার্কার্স যারা কেরালাতে, যারা তামিলনাড়ুতে, যারা দিল্লিতে, যারা বোম্বেতে আটকে আছে, এই আইডিয়াটা বুঝতে গেলে এটা কিন্তু এক ধরনের লিঙ্কড আইডিয়া। কিভাবে লিঙ্কড আইডিয়া? যে ইসলামোফোবিয়া বা কাস্টিস্ট যে ধরনের ভায়োলেন্স হয়, এই ভায়োলেন্স গুলো প্রথমে যেটা করে, প্রথমে একটা কমিউনিটিকে, কমিউনিটির মার্কার্সকে, কমিউনিটির কালচারাল বিহেভিয়ারকে, কমিউনিটির কালচারাল প্যাটার্নকে, কমিউনিটির আইডেন্টিটিকে এক ধরনের পাবলিকলি রেসিয়ালাইজ করে দেয়। I mean, it's not something very new. I mean, when we see the violence on Dalit women, the violence on Adivasis in Jharkhand or in Odisha or in Kalahandi, আমরা যখন দেখি, এইগুলো কিন্তু শুধুমাত্র ইকোনমিক ভায়োলেন্স নয়। We also have to understand this is not only an economic violence. This economic violence is deeply rooted in the social and the cultural violence form. যদি আমরা এটা না বুঝতে পারি, otherwise we will be misleading আমরা লজিক্যাল কনক্লুশনে যেতে পারবো না। Arun Kudnani, I'm referring Arun Kudnani again and again because Arun Kudnani is one fine scholar of যিনি ইসলামোফোবিয়াকে ডেমোক্রেসির সঙ্গে সার্ভেলেন্সের সঙ্গে লিংক করেছেন। কিভাবে you racialize a particular space is not only about community, even the space. For example, in Bengal, if you talk about Kalia Chowk of Malda, you don't have to say any other things. You automatically you draw an imaginations. Kalia Chowk means to be what? In Calcutta urban space, just if you call of Tiljala or Park Circus or Raja Bazar or Topshia, you certainly imagine a different kind of space altogether. এটাই বলতে চাইছি, এটা শুধুমাত্র একদিকে যেমন এটা সাইকোলজিক্যালি ঘেটোয়াইজ করে, রেসিয়ালাইজ করে, তার পাশাপাশি এটা এক ধরনের ইনস্টিটিউশনাল স্ট্রাকচারে অপারেট করে। Those who are studying social anthropology বা সোশিওলজি, যারা ডিপলি যদি আমরা স্টাডি করে দেখি যে এই কনসেপ্টগুলো কিভাবে হাউ ডিপলি রুটেড ইন আওয়ার সোশ্যাল হায়ারার্কি। I'll give you one examples of Islamophobia and women, female body, and with that example I will end and we'll have a question answer sessions. Arun Kudnani বলছেন যে ফিমেল দের উপর, মুসলিম ফিমেলদের উপরে ইসলামোফোবিয়ার অ্যাটাকটা সবচেয়ে বেশি হয় এবং তাদেরকে খুব ইন্টারেস্টিং এর জন্য তাদেরকে প্রথমে ভাবা হয়, মুসলিম ফিমেলকে ভাবা হয় দে আর ভালনারেবল, দে আর উইক, দে আর অপ্রেসড, দ্য ভিকটিমস, যারা ভিকটিম, যাদেরকে দরকার, যে নিড টু বি লিবারেটেড ফ্রম বোথ সোশ্যাল এন্ড পলিটিক্যাল লিবারেশন দরকার। আবার অন্যদিকে মুসলিম উমেনকে থ্রেটও ভাবা হয়। I mean, like the presence of a scarf in the European space, not only about Paris or France, it's all entire Europe and the US. That's also extended to other parts of the world as well. See, presence of a scarf itself gives a different signal.
যে একদিকে তাদেরকে ভাবা হয় যে তাদেরকে লিবারেট করতে হবে, অন্যদিকে তাদেরকে থ্রেটও ভাবা হয়। তাদের বডিকে কিভাবে রেসিয়ালাইজ বডি ভাবা হয়, তাদের কালচারাল মার্কার্স পোশাককে কিভাবে এক ধরনের রেসিয়ালাইজ করে দেওয়া হয়, এক ধরনের ফিক্স নোশনস অফ আইডেন্টিটি করে দেওয়া হয়। তার পাশাপাশি ইফ ইউ লুক এট দ্য কাস্ট অ্যান্ড ইসলামোফোবিয়া ডিবেট, কিভাবে ইসলামোফোবিয়া দুটো ক্যাটাগরি তৈরি করে, ক্যাটাগরি অফ moderates and extremists. No, it's not about only post 9/11 world. It's not about only about the US. এটা অনেক পুরনো আর্গুমেন্ট যে কিভাবে ক্যাটাগরি অফ মডারেটস, ক্যাটাগরি অফ এক্সট্রিমিস্ট করা হয়। ক্যাটাগরি অফ মডারেটস কিভাবে অপারেট করে, ইসলামোফোবিয়া এক ধরনের যেটা জানাতে চাই সেটা হচ্ছে যে এক ধরনের যে দেব অর্থাৎ দে ওয়ান্ট, অর্থাৎ যারা ইসলামোফোবস তারা চায় যে Muslims should keep their religion in private sphere, which to certain extent a lot of secular scholars also argue, but that irrespective of religion. যে মুসলিমস তারা তাদের রিলিজিয়াসটা প্রাইভেট স্পেয়ারে রাখবে, আবার এটা ডিমান্ড করে যে পাবলিকলি যেন এসে রিলিজিয়াসের মিস ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে তারা যেন পাবলিকলি সেটাকে সেম আবার বলেও, মানে একদিকে চাই যে রিলিজিয়নটাকে প্রাইভেট স্পেয়ারে রাখতে, আবার অন্যদিকে সেই ডিমান্ড করে যে সে যেন রিলিজিয়নের মিস ইন্টারপ্রিটেশনসটা পাবলিকলি এসে বলে। দ্বিতীয় যে এক ধরনের দে সাপোজ টু সিমস অ্যাজ এ লিবারেল ইন্ডিভিজুয়াল, তারা মুসলিমদেরকে লিবারেল ইন্ডিভিজুয়াল ভাবে, তাদের মতো করে ভাবার চেষ্টা করে, কিন্তু তার পাশাপাশি তারা অ্যালিজেন্স চাই, তারা চাই যে কালেকটিভ ন্যাশনালের প্রতি অনুগত্য দেখানো। অর্থাৎ যে আপনি যদি লিবারেলি হবেন তাহলে আপনি আপনার এক্সট্রা টেরিটোরিয়াল লয়্যালটির কথা কেন বলবেন, কেন কালেকটিভ ন্যাশনালিজমের কথা কেন একটা কমিউনিটিকে বারবার প্রমাণ দিতে হয়। তো এটা গ্লোবালি অপারেট করার একটা প্যাটার্ন আছে। তো ইসলামোফোবিয়া, কাস্ট, আমি একটা দুটো কাস্টের পয়েন্ট করে দেন, উই উইল ওয়াইন্ড আপ ফর দিস সেশন এন্ড উইল হ্যাভ আ কোশ্চেন এন্ড অ্যান্সার সেশনস। আমরা যদি এম্পিরিক্যাল এভিডেন্স দেখি, অল গোয়িং বিয়ন্ড দ্য সো কল্ড মিডিয়া ডিবেটস, আমরা যদি এম্পিরিক্যাল এভিডেন্স দেখি যে ভারতবর্ষে সেন্সাস, কাস্ট সেন্সাস যেটা হয়েছে 2011-তে, আমরা যদি ভারতবর্ষের এনএসএসও ডেটা দেখি, ন্যাশনাল ফ্যামিলি হেলথ ওয়েলফেয়ার এনএফএলএস এর ডেটা দেখি, আমরা যদি অক্সফ্যাম রিপোর্ট দেখি, রিসার্চ রিপোর্টগুলো দেখি, পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের একটা হিউজ শতাংশ আদিবাসী, হিউজ শতাংশ শিডিউল কাস্ট, দালিতস and large number of the OBC or the lower caste Muslims, they are into the trap of a vicious cycle of poverty. So in this vicious cycle, the point I am trying, democracy ki promise kore. Why I am giving all these examples under the rubric of democracy? Because je kono country, je kono desh, say democratic desh, country with constitutions প্রত্যেককে প্রমিস করছে যে we are, the state will create an equal opportunity for all, যেখানে আমরা যারা কনস্টিটিউশন হালকা করেও দেখেছেন, apart from fundamental rights, if you look at the directive principles of the state policies, directive principles কি প্রমিস করে, it's promise about the idea of well-being, it's promise of the idea of dignity of individuals or human life, dignity of a community. So in that sense, democracy promises এক ধরনের ইগালিটেরিয়ান, এক ধরনের একটা world, the world with dignity, the world with the sense of social justice, the world with the equal participation and representations. So in a way, the idea of caste, the idea of Islamophobia, and linking with that with the hunger and the poverty and the malnutrition and undernourishment is a larger debate of social justice, larger debate of inequality, larger debate of racializing a particular community and groups. And with that promise, constitutional promise of constitutional democracy, promise of liberty and fraternity, which all heavy loaded words, is not something that we need to, it is something we need to revisit again and again, that এই ধরনের যে হেভি লোডেড ফিলসফিক্যাল ওয়ার্ডস আছে, এই ওয়ার্ডস গুলো how you reinterpret in a different way, how you understand the idea of
republic, how you understand the idea of social in a post-colonial India with after 7 decades of independence. And with these words, that how this democracy প্রমিসেস কনস্টিটিউশন যে আমাদেরকে প্রমিস করে, সেই প্রমিসগুলো কিভাবে আমাদেরকে একটা নতুন সোসাইটির দিকে নিয়ে যাবে, এটা আম্বেদকর একসময় বলছেন। আমি ওটাকে যদি এন্ড করব যে আমরা ওই সংবিধান আমার জন্য দরকার নেই যেই সংবিধান সোসাইটি চেঞ্জ করতে পারে না। তো ইন আ সেন্স দ্য আইডিয়া অফ কনস্টিটিউশনস ইজ ফর is for social change. We need a constitutional democracy. We need constitutional understanding. We need a constitutional morality to look into the issues of caste, to look into the issues of Islamophobia, and also the issues of group inequality, hunger, and malnutrition in post-colonial. I'll just wind up in 2-3 minutes. Well, the title was very much visible: the Republic of Hunger, Caste, Islamophobia, and the Promise of Democracy. The point, my major argument of this is that going beyond the binary of the liberal communal, the binary of secular communal, the binary of moderate extremist, I'm using that how a constitutional category of democracy, philosophical category of democracy, how democracy help us to understand the idea of hunger, the idea of caste, and idea of Islamophobia. And here, point I'm trying to convey is that caste, the nature of caste, how the caste operates, and how caste operates in a multiple level. Caste is not something about touchability and untouchability alone. Of course, that is there. But going beyond, the people argue that in 21st century we don't have untouchability. Well, there are a lot of empirical evidences how labor market operates. Professor Thorat has done, Dr. Sumit Maskar has done their work in the urban labor market. How urban labor market still discriminate different identities. Maybe it could be the religious minority, Adivasis and Dalits. So in that sense, Dalit or Adivasi or the caste is not something only about touchability and untouchability. Is also about discrimination in labor markets. Is also about the underrepresentations in institutions. Is also about a mental category, mental stigma. The idea of the stigma and the idea of stereotyping, and how this stigma and stereotyping basically defeat the project of constitutional democracy, defeat the project of constitutional liberty, defeat the project of the larger enlightening idea of constitutions. But Dr. Babasaheb Ambedkar long time back have elaborated much in the Constitutional Assembly debate, that how the very philosophical category of social justice, the category of equality, the category of labor, the category of dignity, which need to be revisited again and again. Here, in the case of in today's world, in the case of hunger, I'm just using hunger as not only as an empirical case study that a lot of people are hungry, and that empirically proven that there are millions of people of our country. There are absolutely acute malnutrition, undernutrition, stunted children. And look at our project. Look at even if we give examples of COVID crisis. The COVID crisis, how we are drawing COVID crisis with the analogy of war, with the analogy of as if like we are preparing for a war with different countries. It's not about war. It's about an absolutely dismal failure of public health system, failure of public distribution systems, is a failure of is an economic failure, and of course apart from economy is also social failure. How the social fabric, how the diversity is being dismantled so brutally, that you create a demon, you create a potential threat, a threat of a Dalit body, a threat of a Muslim body, a threat of an Adivasi, that you create a threat. Those bodies itself you racialize that body. So here race is not something only about the color, only about the physical feature. Race here is also about a cultural category. I'm arguing, taking the point of Arun Kudnani and scholars on racism, how
race is a category which is very much deeply interconnected with the idea of culture. And here in the case in the Europe, it's the blacks, is in the Arabs, in the Palestinians, anti-Semitism. These all how category, these categories are basically racialized category. In the context of India, we here also I'm drawing that argument how the idea of race, the idea of Islamophobia and the caste is deeply intertwined and it operates in multiple levels. It's not only about hatred, it's also about your representation in institutions, it's also about dehumanizing soul and body. It's also about and deeply social and structural inequalities. Last example I would like to provide, just for a food for thought for all of you. I mean, even if you, for the argument's sake, even if you take the example of fighting COVID as a war, though that analogy is absolutely wrong analogy, even if you, for the sake of argument, if you take COVID as a war, if COVID is a war, who is your basically frontline worker, frontline soldiers? It's all sanitation workers, health workers. I mean, it's not only about doctor alone. In a middle class imagination, of course, you understand doctors are playing very important role. I'm not negating their importance. It's also about those people who are carrying their all sort of medical waste. Sanitation workers, our nurses. I mean, look at the sanitation workers. Who are those sanitation workers? All are from a particular caste background. They're all Bhangis and Chamars. They are all part of sanitation workers. Look at all across the country's municipality and municipal corporations. Who are those people? What are their incentives? They don't have any proper PPE facilities. They don't have proper all sort of equipment which is necessary to combat these viruses. So in that sense, I mean, COVID is also sort of an absolutely classic example of how caste-based occupations, caste-based hierarchy, the caste-based inequality is deeply intertwined, deeply rooted, not only in our society but also in the public, institutional structure. So with these words, I would like to say that I would like to argue that the caste, the lower caste Muslims, the Adivasis, the Dalits, they are one of the worst victims of this entire process. And just that we don't encounter, just that we don't acknowledge, just that our neoliberal media or the casteist media doesn't understand that integrity. So with that, only shouting for migrant labor, I mean, of course, is an important issue, but that does not necessarily lead to logical conclusions. Even the migrant workers also majority of them belongs to, not majority, thumping majority belongs to lower caste. So how you will ignoring the idea of caste? You just simply making an economic category doesn't suit the purpose. With these words, I'm inviting question and answer if there are any. I'm happy to interact. Thank you.